হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বই, যেটা মণ্ডল প্রকাশনীর, সেইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 11 করব, ম্যাথের সেকশানটা। শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন করা। কারোর যদি প্রয়োজন হয় বা ম্যাথে কোনো সমস্যা হয়, ওই টেলিগ্রাম দুটোতে জয়েন হয়ে যাবেন। ওখানে স্ক্রিনশট বা কোনো যদি পিডিএফ পাঠান, তো সেখান থেকে যদি যে কোশ্চেনটা সমস্যা সেটা আমাকে বলে দিলে আমি সেটা সলভ করে দেবো। তো নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে সেই দুটো লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 76 কোশ্চেনে বলছে পি কিউ আর এস চারটি ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাগুলির নিচের সম্পর্কগুলি পূরণ করে। মানে এইগুলো এই চারটে সম্পর্ক পূরণ করে, তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কত? তাহলে দেখো, আমাদের এই যে তৃতীয় একটা ইকুয়েশান দেওয়া আছে, পি প্লাস কিউ ইকুয়ালস টু পি প্লাস আর ইকুয়ালস টু কিউ বলে দেবো। তো আমরা এটা হচ্ছে চতুর্থ যে সমীকরণ, সেখানে বসিয়ে দেবো। এখানে যে কিউ আছে সেখানে মানটা বসিয়ে দেবো। তাহলে পি প্লাস এস ইকুয়ালস টু, এই কিউ এর জায়গায় আমরা বসাবো হচ্ছে কি পি প্লাস আর প্লাস আর। তাহলে এখানে পি পি কেটে গেল, তাহলে এস আসছে হচ্ছে 2r। এইবার তাহলে আমাদের এই যে সেকেন্ড যে যেটা দেওয়া আছে ইকুয়েশান বলে না, এটাকে হচ্ছে অসমীকরণ। আচ্ছা, কিউ গ্রেটার দ্যান এস, এই জায়গাটায় আমরা কি লিখতে পারি? কিউ গ্রেটার দ্যান 2r। এইটা আসলো, এটা মানে একটা আসলো এসটা পেয়ে গেলাম আর এর সাপেক্ষে, কিউটা পেয়ে গেলাম কি আর এর সাপেক্ষে। আচ্ছা, এবারে আমাদের পেতে হবে হচ্ছে পি। তাহলে এই যে মান দেওয়া আছে এইখানে আমাদের মানটা পুট করে দেবো আমরা। তো পি প্লাস কিউ গ্রেটার দেন আর প্লাস এস। আচ্ছা, পি গ্রেটার দেন এদিকে আর প্লাস এস মাইনাস কিউ। তাহলে পি এখানে আর, এস মানে হচ্ছে এখানে কত 2r, আর কিউ মানে এখানে কত, এখানেও 2r, সেই গ্রেটার দেনই থাকবে। তাহলে মাইনাস 2r বসিয়ে দিলাম, তাহলে এইটা কেটে গেল। তাহলে পি আর এর থেকে বড়, আর পি তাহলে আর এর থেকে বড়, এইটা আমি পেয়ে গেলাম। তাহলে আর হচ্ছে সব থেকে ছোট আর কিউ হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, 77 কোশ্চেনে বলছে 320 এর 60%, আবার 2 এর 5 অংশ। তাহলে 2 এর 5, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। আর আমি যদি উপরে 4 দিই, নিচে আমি 10 করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলাম, এটা হবে 32 ইন্টু 4 মানে 120, আর 8 128, আর তার সঙ্গে 6 যদি গুণ করি তাহলে 600, আর এখানে 6 দিয়ে গুণ 12, তাহলে 0 2 7, সরি এখানে 8 ছিল, ভুল হয়ে গেল। 6 দিয়ে যদি গুণ করি, এটা তো 8, তাহলে 6 48, 8 হাতে 4, 6 বারং 72, আর 4 76। তাহলে আর নিচে আমাদের 10 ছিল, তাহলে আসছে কত 76.8। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, 78 কোশ্চেনে এর মানটা আমাদের বের করতে বলেছে। তো 729, এটা কার কিউব? এটা হচ্ছে তোমার 9-এর কিউব হচ্ছে 729। তাহলে দেখো, এখান থেকে আমি এটা লিখতে পারি 729 বাই নিচে আসছে 1 2 3 4 5 6, তাহলে এখানে এইটা আসবে 6টা শূন্য, আর প্লাস এখানে আসছে 8 বাই 1 2 3, তাহলে 3টে শূন্য আসবে এখানে, এটাও কিউব। তাহলে এখান থেকে আসছে হচ্ছে এটা 9-এর কিউব, মানে এখানে 9 বাই 100, আর এখানে আসছে হচ্ছে
এটা হচ্ছে 2/10, তাহলে এখানে 0 দিয়ে এখানে 0 দিয়ে দিলাম, তাহলে ওপর নিচে 10 দিয়ে গুণ করে নিলাম, তাহলে উপরে আসছে হচ্ছে 29/10, তাহলে হচ্ছে বাই 100, তাহলে 0.29 এইটা আসবে। তাহলে অ্যান্সার এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 79 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। তাহলে হচ্ছে আমি যদি এটা গসাগু যদি আমি এক্স ধরে নিই, তাহলে লসাগু কি আসছে, লসাগু হচ্ছে 12 ইন্টু এক্স, তাই বলেছে এখানে। এবং সংখ্যাদ্বয়ের লসাগু ও গসাগুর যোগফল, তাহলে লসাগু আর গসাগুর যোগফল এখানে বলে দিয়েছে কত, 403 বলে দিয়েছে। তাহলে 13x সমতুল্য 403, 13 দিয়ে কাটলাম, 3 13 39 আর 13 একে 13, তাহলে এক্স আসছে কত, 31। এবারে একটি সংখ্যা মানে তাহলে এখান থেকে আমি গসাগু পেয়ে গেলাম কত, 31, আর লসাগু কত, 12 ইন্টু 31। এবার আমাদের সূত্র কি, গসাগু ইন্টু লসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা বলে দেওয়া আছে 93, আর আরেকটি সংখ্যা যদি আমি ওয়াই ধরে নিই, তাহলে এখান থেকে এটা যদি কাটলে 3 আসলো, তাহলে এটা দিয়ে কাটলে এখানে 4 আসলো, তাহলে ওয়াই এর মান কত, 124। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো এবারে 80 দাগের কোশ্চেনে কি বলছে, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার গড়, মানে ফার্স্ট তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 15, তাহলে তাদের সমষ্টি কত, মানে 3 ইন্টু 15 মানে 3 15 45। আচ্ছা, তারপরে বলেছে শেষ দুটি সংখ্যা, মানে শেষ তিনটি সংখ্যা, তাহলে এই আর প্লাস এইটা। এবার 4-এর মানটা বলে দেবো, একদম শেষ সংখ্যাটার মান বলে দেবো কত, 17 বলে দেওয়া আছে। তাহলে 17 ইকুয়ালস টু এখানে আসছে 3 ইন্টু 20 মানে 60, তাহলে এখান থেকে 2 প্লাস 3, এখান থেকে 60 মাইনাস 17 বিয়োগ করলে 3, এটা 4 43 আসলো। তাহলে এই জায়গাটা যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের ফার্স্ট সংখ্যাটা বেরিয়ে যাবে, প্লাস 43 ইকুয়ালস টু 45 মানে 1 ইকুয়ালস টু 2। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। 81 দাগের কোশ্চেনে কি বলছে, এইটাতে দেখো এখানে √5 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এখান থেকে আমাদের কি লিখতে পারি, এই জায়গার থেকে আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়ালস টু এখানে কত, অনুপাত 1:2 দেওয়া আছে, তাহলে আমি সেটাই লিখলাম 1/2। তো আমি এখানে কিউ এর মান যদি বের করতে চাই, তাহলে 2p আসলো। আবার এবার যদি পি আর আর এর আমি অনুপাত বের করি, পি বাই আর, তাহলে এখানে দেখো 1 আর 4, তাহলে এখানে 1/4 আসলো। তাহলে এবার হচ্ছে আর এর মানটা বের করতে গেলে 4 ইন্টু পি, তাহলে এই জায়গাটা যদি আমি মানটা বসিয়ে দিই, এখানে 5p স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় আমি লিখছি 2p তার হোল স্কোয়ার, আর আর এর জায়গায় কি লিখছি 4p স্কোয়ার, সরি ভুল হলো, 4p তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস হচ্ছে 16p স্কোয়ার, তাহলে এখান থেকে টোটাল যোগ করলে হচ্ছে 25p স্কোয়ার, তাহলে আসছে কি 5p। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 82 দাগের কোশ্চেনে কি বলছে, যদি বি এ ও সি এর মধ্য সমানুপাতিক হয় তাহলে এইটার মান কত হবে। তাহলে বলছে বি এ ও সি এর মধ্য সমানুপাতিক, তাহলে এ বি সি, তাহলে মধ্য সমানুপাতিক হলে বি মানে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, তো এটাকে আমি কে হিসাবে ধরলাম, ঠিক আছে। তাহলে এ সমান কত পাচ্ছি, বি ইন্টু কে, তাহলে এইটা পেলাম, আর বি সমান কত পাচ্ছি, সি ইন্টু কে।
এবার আমাদের এই মানটা বের করতে হবে, বি মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব বাই বি মাইনাস সি তার হোল কিউব। তো এখানে এর জায়গায় আমরা কি বসাতে পারি, বি কে মাইনাস বি তার হোল কিউব, আর এই জায়গাটা নিচে যে বি আছে সেই জায়গাটা আমরা কি বসাতে পারি, সি কে মাইনাস সি তার হোল কিউব। তাহলে এখান থেকে ওপরে আমি বি কিউব কমন নিয়ে নিলাম, তাহলে আসলো কি কে মাইনাস ওয়ান তার হোল কিউব, আর এখান থেকে সি কমন নিয়ে নিলাম, তাহলে সি কিউব বেরিয়ে আসলো, আর কে মাইনাস ওয়ান কিউব পড়ে থাকলো। তাহলে এইটা কেটে গেল, তাহলে আসলো কি বি কিউ বাই সি কিউ। তাহলে মানে আমাদের কোনটা হবে উত্তর, মা এখানে তো, ও আচ্ছা আচ্ছা, এবার আমাদের বি এর মান কত, এইটা আসলো। তো এবারে দেখো আমরা কিন্তু এইটা ধরেছিলাম, তাহলে বি বাই সি ইকুয়ালস টু এ বাই বি লিখতে পারি আমরা। তাহলে ব্যাপারটা এরকম, মানে উত্তরটা এইটা না, এই দেখো, তাহলে এইটা এবারে লিখলাম বি বাই সি তার হোল কিউব লিখলাম। আচ্ছা, বি বাই সি এর জায়গায় আমরা এটা লিখে দিতে পারি, এ বাই বি লিখে দিতে পারি। তাহলে এ বাই বি তার হোল কিউব, তাহলে আসলো কি এ টু দি পাওয়ার কিউব আর বি টু দি পাওয়ার কিউব। তাহলে উত্তর হচ্ছে কত, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। ঠিক তো, একই জিনিস দিয়েছে এইখানেও আর এখানেও, মনে একই জিনিস দিয়েছে। তো এখানে উত্তরটা দেখি কোথায় কি আছে, কিওয়ার্ড যেখানে দেওয়া আছে সেই জায়গাটায় দেওয়া আছে হচ্ছে 82 ডি এর দাগ, 82 ডি এর দাগ দেওয়া আছে। তাহলে এটা মনে হয় স্কোয়ার হবে, হয়তো ভুল করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট চলো, 83 দাগের কোশ্চেনে বলছে এইটা এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, আমাদের এইটার মান বের করতে হবে। আচ্ছা, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি, তাহলে এবারে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 আর এখানে বি স্কোয়ার তার স্কোয়ার এইভাবে লিখলাম। এবার এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারি এ সি তার স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার আর সি স্কোয়ার, তাহলে এইটা কাটলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 84 দাগের কোশ্চেনে বলছে 4টি পাত্রের মধ্যে দুধ এবং জলের অনুপাত 5:3। আচ্ছা, ফার্স্ট পাত্র, সেকেন্ড পাত্রে বলে দেওয়া আছে 2:1, থার্ড পাত্রে বলে দেওয়া আছে হচ্ছে 3:2, আর ফোর্থ পাত্রে বলে দেওয়া আছে কত, 7:4 বলে দেওয়া। এবারে বলছে কোন পাত্রটিতে দুধের পরিমাণ তুলনামূলকভাবে কম। আচ্ছা, এবার তাহলে আমাদের পরিমাণটা সমান করে নিতে হবে। তার জন্য আমাদের এটা কত যোগ করলে 8 আসছে, 5 আর 3 যোগ করলে 8, এখান থেকে যোগ করলে এটা আসছে 3 আর 2 যোগ করলে কত, এটা আসছে 5, আর 7 আর 4 যোগ করলে আসছে কত, 11। তো সেক্ষেত্রে আমাদের এইটা টোটালটা সমান করতে হবে এইভাবে, মানে এখানে যদি সমান করতে হয় এটা কিন্তু অনেকটাই বড় হবে, কারণ এদের লসাগু যেটা এটা অনেকটাই বড় আসবে। আমি অন্যভাবে করছি, সেটা হচ্ছে 5/3 ফ্র্যাকশান, দুধের ফ্র্যাকশান কত, 5/8, টোটালটা হচ্ছে 8, 5/8 এটা আসলো। সেকেন্ডটাতে আসছে 2/3 দুধের ফ্র্যাকশানটা, আর 3-এর ক্ষেত্রে দুধের ফ্র্যাকশান কত আসে, 3/5, 3/5। আর চতুর্থ পাত্রে এটা হচ্ছে দুধের ফ্র্যাকশান 7/11। এবার এখান থেকে আমাদের যেটা সব থেকে ছোটো আসবে যে ফ্র্যাকশানটা, এই ফ্র্যাকশান বের করানোর নিয়মটা কি, এখান থেকে এইটার সাথে এটা গুণ করো, তাহলে 15, 8 দুগুণ 16, তাহলে ছোটো যেটা সেটা হচ্ছে এইটা। আবার এইটার সঙ্গে এইটা কম্পেয়ার করো, তাহলে 5 5 25, 8 দুগুণ 3 8 24, তাহলে এইটা ছোট, এইটার থেকে এইটা ছোট। আচ্ছা, এইটার থেকে আবার এইটা কম্পেয়ার করো, তাহলে 3 11 33 আর 5 7 35, তাহলে এইটাই হচ্ছে ছোট সব থেকে। তাহলে তৃতীয় যে পাত্র সেখানে হচ্ছে দুধের পরিমাণ সব থেকে কম।
তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। আমি একবার চেক করে নিই এখানে 85 এ দাগ, না 85 না 84 সি এর দাগ, ঠিক আছে। এবার হচ্ছে 85টা, চলো। একটি পরীক্ষায় একজন ছাত্র মোট নম্বরের 20% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। তাহলে হচ্ছে 20% পেয়েছে কিন্তু সে 30 নম্বরের জন্য ফেল করে, তাহলে পাস নম্বর কত? 20% প্লাস 30, এটা সমতুল্য। এখানে বলছে আবার অন্য একজন ছাত্র মোট নম্বরের 32% পেয়ে ন্যূনতম পাস মার্কসের থেকে 42 নম্বর বেশি পায়। তাহলে 32% পেয়ে সে পাস তো করেইছে, কিন্তু সে পাস নম্বর থেকে এক্সট্রা কত নম্বর পেয়েছে? 42 নম্বর পেয়েছে। তাহলে যদি আমি পাস নম্বরটা শুধু বের করতে যাই, তাহলে 32% মাইনাস 42% করতে, মানে 42 নাম্বার করতে হবে। তো এটার থেকে এইদিকে বিয়োগ করে দিলে আসলো 12%, আর এটা এইদিকে নিয়ে আসলে হচ্ছে 72 নাম্বার। তাহলে 1% সমান হচ্ছে 6 নাম্বার, 6 বারং 72, ঠিক আছে। তাহলে বলেছে যে পাস করতে গেলে কত নম্বর পেতে হবে। তাহলে এইটা হচ্ছে পাস নম্বরের সমতুল্য, আর এইটাও তাই। তাহলে আমি যে কোনো এক জায়গায় বসেই করতে পারি। তাহলে 20% মানে কত? 20% মানে এখানে আসছে 20 × 6 মানে 120 নাম্বার। এটা হচ্ছে 120 নাম্বার, প্লাস তার সঙ্গে 30 যোগ করলে এটা আসছে হচ্ছে 5 নাম্বার। ও 5 নম্বরের শতকরা চেয়েছে, তাহলে 5 নম্বরের শতকরা মানে হচ্ছে 150 নম্বর হচ্ছে 5 নম্বর, আর 100% মানে হচ্ছে টোটাল নাম্বার। 100% মানে কত? এখানে 600, তাহলে 600 ইন্টু 100, এইটা কেটে গেল। তাহলে 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, আর 5 ছক 30, তাহলে এখানে 25%। সরাসরি আমরা এইভাবে করতে পারি। 6 নাম্বার সমতুল্য হচ্ছে 1%, তাহলে 30 নম্বর সমতুল্য কত? তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে 5%, তাহলে 20% প্লাস 5%। আমার যেহেতু এটা করা হয়ে গিয়েছিলো বলে আমি এটা করলাম। এইভাবে করলেও সুবিধা হবে, ঠিক আছে। তো বি এর দাগের অ্যান্সার সঠিক। 86 দাগের কোশ্চেনে বলছে কোনো একটি সংখ্যার এত % এবং এত % পার্থক্য হচ্ছে 100, মানে 210, সেই সংখ্যাটি এত % কত? তো 42% মাইনাস হচ্ছে 28% সমতুল্য এখানে হচ্ছে 210। তাহলে এটা যদি বিয়োগ করি, এখানে 4 আর 1 মানে 14% সমতুল্য হচ্ছে এইটা। এখান থেকে এটা কাটলে 7 দুগুণ 321, আর 2 আছে মানে 5 × 5, 1% মানে হচ্ছে 15। তাহলে সংখ্যাটির, তাহলে 15 × 5 9, 5 নং 45, 5 হাতে 4, 9 1 9, 4 13 আর 25, তাহলে 8 আর 3 8। তাহলে আমাদের 59% সমতুল্য কত? 15 ইন্টু এখানে 59, তাহলে কত আসছে? এই জায়গায় গুণ করলে 15 আর 59 গুণ করলে 885। তাহলে উত্তর হবে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 87 দাগের কোশ্চেনে কি বলছে? কোনো এক পরীক্ষায় পরীক্ষার্থীদের 5% অযোগ্য বিবেচিত হয় এবং যোগ্য প্রার্থীদের 85% জেনারেল ক্যাটাগরিতে পড়ে। যদি যোগ্য প্রার্থীদের মধ্যে এতজন অন্যান্য ক্যাটাগরিভুক্ত হয়, তাহলে মোট কতজন পরীক্ষার জন্য আবেদন করেছিল? তাহলে এক্ষেত্রে কীভাবে করবে এটা দেখো। ফার্স্ট ধরি আমরা যোগ্য হলো 100%, তাহলে যোগ্যর মধ্যে 85% জেনারেল ক্যাটাগরি, আর এখানে বলে দেওয়া আছে যদি যোগ্য প্রার্থীদের মধ্যে এতজন অন্য ক্যাটাগরি, মানে জেনারেল বাদে অন্য ক্যাটাগরি। তাহলে জেনারেল বাদে অন্য ক্যাটাগরি মানে কত? 100% যোগ্য, তার থেকে 85% যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে 15% হচ্ছে অযোগ্য, সরি 15% হচ্ছে মানে অন্য ক্যাটাগরিতে, যোগ্যর মধ্যে অন্য ক্যাটাগরিতে, সেটা হচ্ছে এটা সমতুল্য। এখানে
4275। 15 দিয়ে এটা যদি কাটি, 15 দুগুণ 30, তাহলে 127 আসলো। তাহলে 8 15 120 আর 75 থাকলো, তাহলে হচ্ছে 5 15 75। তাহলে 1% হচ্ছে কত? 285। তাহলে 100% মানে যোগ্য যে পরীক্ষার্থী তারা কত? 28,500। এইবারে এইটা পাওয়ার পরে এবারে বলে দেওয়া আছে যে 5% হচ্ছে অযোগ্য। তাহলে এইটা সমতুল্য এবার কি লিখতে পারি? এবার এখন ধরি মোট পরীক্ষার্থী 100%। এটা যা বের করার বেরিয়ে গেল। এইবারে 100% আমাদের বের করতে হবে এখানে মোট পরীক্ষার্থী যারা আবেদন করেছিল। তাহলে তার মধ্যে থেকে 5% অযোগ্য, তাহলে যোগ্য হচ্ছে 95%। আর 95% সমতুল্য আমরা কী বের করলাম এক্ষুনি? এইটা 28,500। তাহলে 100% মানে কত? তাহলে এটা হচ্ছে 285,095 ইন্টু 100। এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে 300 আসলো। তাহলে এখান থেকে আসে 30,000। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। 88 দাগের কোশ্চেনে কি বলছে? একটি সংখ্যার থেকে একটি সংখ্যাটির 10% বিয়োগ করলে, মানে ধরো একটি সংখ্যা যদি এক্স ধরি, এই এক্স থেকে আবার যদি এক্সের 10% মানে 1/10 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল আসে হচ্ছে 1800। তাহলে এখান থেকে আসছে 10 এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 1800। তাহলে এখানে 9x/10 ইকুয়ালস টু 1800। এটা যদি কেটে দিই তাহলে 200। তাহলে এক্স এর মান আসছে কত? 2000। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। 89 দাগের কোশ্চেনে কি বলছে? রাম ও তার মাসিক আয়ের 20% বাড়ির খরচের জন্য ব্যয় করে, বাকি টাকার 15% বইয়ের খরচে, এরপরে বাকি টাকা 30% জামা কাপড়ে খরচ করে এবং সর্বশেষ যা পড়ে থাকে তা সে সঞ্চয় করে। যদি মাসের শেষে এত টাকা সঞ্চয় করে তবে মাসিক আয় কত হবে? তো এক্ষেত্রে আমাদের একটা হচ্ছে 100% যদি আমি ধরি মাসিক আয়, তাহলে সেখান থেকে সে খরচ করছে বাড়ির জন্য, বাড়ির খরচ হিসাবে সে 20% খরচ করছে, তাহলে 80% থাকলো। এবার 80%-এর থেকে সে 15% খরচ করছে। 15% মানে হচ্ছে 80-র 15%। এইটা দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে 3, এটা হবে 2, এটা 4। তাহলে 15% মানে 12%। তাহলে 80 মাইনাস 12% করলে কত? এটা হচ্ছে 68%। আবার এই 68%-এর আবার 30%, এইটা তাহলে 3, এটা 30% বিয়োগ হবে। তাহলে এখানে 30% আমি 70% করছি, কেননা যেটা অবশিষ্ট সেটাই তো লাগবে আমাদের। তাহলে 7 দিয়ে গুণ করো, 6 7 42 মানে 420, আর 4 7 27 56, এখানে এইটা আসলো 476। তাহলে আর নিচের যেহেতু 10 ছিল, তাহলে এখানে আসছে কত? 47.6%, এইটা আসলো। আচ্ছা, এইটা হচ্ছে অবশিষ্ট, এইটা হচ্ছে অবশিষ্ট। এইবারে 47.6% এইটা সমতুল্য কত বলে দেওয়া আছে? সঞ্চয় 9,250 টাকা, এইটা সঞ্চয় বলে দেওয়া আছে। এবারে তাহলে মাসিক আয় কত? তাহলে আচ্ছা এই জায়গাটায় এইটা কিন্তু ভুল আছে, ঠিক আছে? এইটা ধরে যদি করো তাহলে কিন্তু এখানে ডি এর দাগের উত্তর হবে, কেননা কোনোটাই হবে না, কেননা ফ্র্যাকশানে উত্তর আসবে। কিন্তু আমি যেটা দেখলাম এইখানে একটা চেঞ্জ করতে হবে, এটা ভুল দেওয়া আছে। এই জায়গাটায় উত্তরে দেওয়া আছে হচ্ছে সি এর দাগের উত্তর দেওয়া আছে। যদি সি এর দাগের উত্তর হয় তাহলে এখানে চেঞ্জ হবে হচ্ছে 9520, মানে এখানে এইটা থাকবে না, এটা হবে 9520, এইটা হবে। তাহলে এইবার দেখো এটা দিয়ে পুরোপুরি কাটা যাবে। তাহলে
তাহলে 100% মানে কত এখানে 9520/47.6 ইন্টু 100। আচ্ছা, এই পয়েন্টটা তুলে আমি এই জায়গাটা 0 বসিয়ে দিলাম। তাহলে 476, এখানে যদি আমি 27টা 4×7 = 28। আচ্ছা, আমি যদি এখানে 5 দিয়ে গুণ করি, দেখো 5 ছক 30-এর 0, হাতে 3 আর 3, এখানে হচ্ছে সরি না, ভুল হচ্ছে এই জায়গাটা যদি আমি 476, এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো 6 2 12 2, হাতে 1, 7 2 14 আর 1 15 5, হাতে 1, 4 2 8 আর 1 9। তাহলে দেখো এটা পুরোপুরি এখানে কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 20 আসছে। তাহলে 20 ইন্টু এখানে 1000, তাহলে আসছে 20,000। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। তো এই জায়গাটা চেঞ্জ হবে, এইটা আসবে উত্তরটা, মানে সঞ্চয় হবে এত। তাহলে টোটাল মাসের যে সঞ্চয় সেটা হচ্ছে, টোটাল যে মাসের যে ইনকাম সেটা হচ্ছে 20,000 হবে। 90 দাগের কোশ্চেনে বলছে 10,000 টাকার একটি অংশ 8% সরল সুদে এবং অন্য অংশ 10% সরল সুদে ধার নেওয়া হলো। তাহলে বার্ষিক সুদ গড়ে হচ্ছে 9.2%, অংশ দুটি হলো কত? তাহলে এখান থেকে আমরা অ্যালিগেশনের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে 8%, একটা হচ্ছে 10%, আর গড় যে সুদ সেটা হচ্ছে 9.2%। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দিলে কত আসছে 1.2%, আর 10 থেকে যদি 9.2 বিয়োগ করি তাহলে হচ্ছে 0.8%। তাহলে এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, পার্সেন্ট কেটে দিলাম, এখান থেকেও পয়েন্ট তুলে দিলাম, তাহলে কি আসছে 8 আর এখানে 12 আসছে। তাহলে 4 দিয়ে কাটলে এটা আসছে 2, এটা 3 আসলো। এবারে তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। এটা যোগ করলে তাহলে 5, 2 আর 3 যোগ করলে 5 সমতুল্য আসলো 10,000। তাহলে 2 সমতুল্য হচ্ছে এখান থেকে আসলো হচ্ছে 4,000, আর 3 সমতুল্য আসছে কত 6,000, এইটা। তাহলে একটা 4 6, এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো এবারে 91 দাগের কোশ্চেনে বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো একটি আসলের ওপর 2 বছরে এত টাকা সুদ পাওয়া গেল, আসলের পরিমাণ কত? তাহলে 2 বছর যেহেতু বলেছে আর বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে এখানে আমাদের সাকসেসিভ লাগবে। তাহলে 4% প্লাস 4% প্লাস 4 × 4/100, তাহলে এখানে হচ্ছে 8% প্লাস এইটা হচ্ছে কত 4 × 4 করলে এখানে 16/10, 16/100, তো এখান থেকে আসছে 8.16%, এইটা আসলো। এবার এইটা 8.16% সমতুল্য এখানে কত 408। আর আমাদের যদি আসল বের করতে হয়, আসলের পরিমাণ, তাহলে 100% মানে কত সেটা বের করতে হবে। 408 মানে 8.16 ইন্টু 100। তাহলে পয়েন্ট তুলে দিয়ে ওপরে আমি 100 দিয়ে দিলাম। 4 দিয়ে কাটলে কত আসছে, এটা 2 0 4, 4 দিয়ে কাটলে তাহলে এখান থেকে 25 আসলো এইটা। আচ্ছা, এইটা দিয়ে সরাসরি আমি কেটে দিতে পারি, তাহলে এখানে 2 আসলো। তাহলে 2 × 25 মানে 50 × 100, মানে ওখানে 5,000। বিয়ের দাগে অ্যান্সার সঠিক, 5,000 হচ্ছে আসল কত, আসলের পরিমাণ হচ্ছে 5,000। নেক্সট 92 দাগে কোশ্চেনে বলছে একটি অংশীদারি ব্যবসাতে 3 জনের মূলধনের অনুপাত মানে A, B আর C 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসাতে মোট লাভ কত? আচ্ছা,
প্রথম ব্যক্তির লাভ, তাহলে এরা যেহেতু হচ্ছে সেম টাইমের জন্য, মানে কোনো টাইমের মেনশান করে দেওয়া নেই, তাহলে এ বি আর সি সেম টাইমের জন্যই তারা টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে এইটা যেমন মূলধনের মানে ইনভেস্টমেন্টের রেশিও, তেমন আবার এটা লাভেরও রেশিও, ঠিক আছে। তাহলে ফার্স্ট ব্যক্তি আর থার্ড ব্যক্তি এদের মধ্যে লাভের গ্যাপ কত, তাহলে 2 অনুপাত, আর এই 2 অনুপাত সমতুল্য বলে দিয়েছে কত, 60 টাকা। তাহলে এবার আমাদের টোটাল যে লাভ সেটা কত, মানে 5 আর 3 করলে 8, আর 8 আর 8 যোগ করলে কত, 16। তাহলে এখানে কত, 8 দিয়ে গুণ করলে 16 আসলো। তাহলে এখানেও যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত আসছে, 480। 6×8 = 48, মানে 480 টাকা তাদের মোট লাভ। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 93 দাগের কোশ্চেনে বলছে জয়ন্ত, অজিত এবং কুণাল মোট এত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণাল যথাক্রমে লাভ করে হচ্ছে এত টাকা, এত টাকা এবং এত টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায়তে নিয়োজিত করেছিলেন? তাহলে এখানে আমাদের লাভের অনুপাতটা বের করে নিই ফার্স্ট। জয়ন্ত, অজিত আর হচ্ছে কুণাল। তাহলে এটা হচ্ছে 800 টাকা লাভ হয়েছে জয়ন্তর, অজিতের লাভ হয়েছে 1000 টাকা, আর 1200 টাকা লাভ হয়েছে কত, কার, কুণালে। তাহলে 0, এই দুটো 0, আর এখানেও দুটো 0 কেটে দিলাম। এবার 2 দিয়ে কাটলে এখানে 4, 5, এটাও 2 দিয়ে কাটলাম, এটা 2 দিয়ে কাটলে 6। তাহলে অনুপাত, লাভের অনুপাত কত, এইটা আসলো। এবারে বছরের শেষে বলেছে, তাই তো, ব্যবসা শুরু করে মোট। আচ্ছা, এখানে দেখো, এখানেও সেম, এখানেও কিন্তু কোনো সময়ের উল্লেখ করিনি। তার মানে এই তিনজনই প্রত্যেকেই এই মানে 12 মাসই রেখেছে, 12 মাসই ইনভেস্টমেন্ট করে রেখেছে। তাহলে এইটাই যেমন, এটা যেমন লাভের অনুপাত, তেমন আবার এটা মূলধনেরও অনুপাত, মানে ইনভেস্টমেন্ট যেটা করেছে সেটারও অনুপাত এইটাই। তাহলে এটা যদি আমি যোগ করি, 5 আর 4, 5 আর 4 যোগ করলে 9, আর 6 যোগ করলে কত, 15। তাহলে 15 সমতুল্য হচ্ছে 15,000 টাকা। আর তাহলে বলেছে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, তাহলে 4 সমতুল্য কত, তাহলে 15,000/15 × 4, তাহলে 4000 টাকা জয়ন্ত ইনভেস্টমেন্ট করেছিল। তাহলে এটা হচ্ছে সি এর দাগের অ্যান্সার সঠিক। 94 দাগের কোশ্চেনে কি বলছে, এত টাকার একটি জিনিস বিক্রি করলে যা লাভ হয় তা 894 টাকার বিক্রি করলে যা ক্ষতি হয় তার সঙ্গে সমান। 996 টাকার একটি জিনিস বিক্রি করলে যা লাভ হয় তা 894 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় তার সমান হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাদের জিনিসটি ক্রয় মূল্য তাহলে ধরে নিই, জিনিসটির ক্রয় মূল্য সিপি হচ্ছে এক্স ধরে নিলাম। তাহলে 996 এই টাকায় যদি বিক্রি করে তার যে লাভ হচ্ছে, তাহলে লাভ কত, 996 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তার সঙ্গে -x করে দিই, মানে ক্রয় মূল্য যদি বিয়োগ করে দিই তাহলে এটা লাভ আসলো। আর এই লাভের সঙ্গে সমান হবে কার, যদি সে 894 টাকায় বিক্রি করে, তাহলে যে পরিমাণ ক্ষতি হবে, লাভ আর ক্ষতি, মানে আগের যে লাভ হয়েছিল আর 894 টাকায় বিক্রি করার ফলে যে ক্ষতিটা হলো তার সঙ্গে সমান হবে। তাহলে x - 894, ক্ষতির ক্ষেত্রে আগে সিপি তারপরে এসপি, তাহলে সিপি - এসপি। তাহলে এখান থেকে এটা আসছে, এক্সটা যদি এদিকে নিয়ে যায় তাহলে 2x, আর এইটা এদিকে নিয়ে আসলে এখানে 6 আর 96 + 6 মানে কত, 96 + 6 আসবে, তাহলে 2x, এখান থেকে আসলো 102, মানে x = কত, 51 আসলো।
ওকে, ও সরি, এটা তো ভুল করলাম বাবারে, একদম ভুল হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে এক্সটা যদি এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে 2x, আর এটা তো যোগ হবে, তাহলে এখান থেকে 4 যদি এখানে চলে যায় তাহলে হচ্ছে 1000, 1000 এখানে 890, তাহলে 1890 এইটা। তাহলে এক্স ইকুয়ালস টু কত, 945। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে যে একজন অসাধু ব্যবসায়ী তার দ্রব্যগুলির ক্রয় মূল্যে বিক্রি করেন, কিন্তু তিনি ওজনে কম দিয়ে ঠকান। তিনি যদি 25% লাভ করেন তাহলে তিনি প্রতি কেজি জন্য কত ওজনে বাটখারা ব্যবহার করেন। আচ্ছা, এক্ষেত্রে দেখো এ হচ্ছে বিক্রি করার সময় ঠকাচ্ছে, তাহলে বিক্রি করার সময় যদি ঠকায় তাহলে সে লাভ করেছে, দাঁড়াও মানে হচ্ছে সিপি আর এটা এসপি, তাহলে লাভ 25% মানে হচ্ছে 1/4, তাহলে সে লাভ মানে হচ্ছে যদি সিপি তার ক্রয় মূল্য যদি তার 4 টাকা হয়, সে বিক্রি করেছে 5 টাকায়, মানে সেই হিসাবে আমি বললাম লাভটা হয়েছে এইটা। এইবারে এটা হচ্ছে প্রাইসের ক্ষেত্রে, তাহলে ওয়েটের ক্ষেত্রে ঠিক তার উল্টে যাবে, মানে 5:4 হবে, মানে সে বিক্রি করার সময় মানে প্রাইস মানে যা তার লাভ হবে, তাহলে ওয়েট সে সেই পরিমাণে ব্যস্তানুপাতিক সম্পর্ক হিসাবে উল্টে যাবে। তাহলে এখানে 5 সমতুল্য, এখানে হচ্ছে হাজারের হিসাবে বলেছে, তাহলে এখানে 5 সমতুল্য 1000 গ্রাম, তাহলে 4 সমতুল্য কত, তাহলে 1000/5 × 4, মানে 200 × 4, 800 গ্রাম, সে 800 গ্রামের সে বাটকাটা ইউজ করছে, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 96 দাগের কোশ্চেনে কি বলছে, এ বি সি একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করে, তারা একত্রে কাজ শুরু করলে এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে এবং বি এর 2 দিন পরেই চলে যায়, তাহলে সমগ্র কাজ কত দিনে শেষ হবে। তাহলে ফার্স্ট আমি এ বি আর সি এদের আমরা দক্ষতা বের করে নেব। তাহলে 10, 12 আর 15 এটা হচ্ছে সময় লাগছে তাদের আলাদা আলাদাভাবে কাজ করতে। তাহলে যদি এদের লসাগু 60 হয় তাহলে দক্ষতা কত, এখানে 6, এটা হবে 5, এটা হবে 4, এগুলো দক্ষতা। এবারে বলছে এ হচ্ছে কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়, তাহলে যদি 5 দিন সে কাজ করতো তাহলে এক্সট্রা কত কাজ করতো, তাহলে 5 আর 6, এর এফিসিয়েন্সি কত 6, 5 × 6 = 30, তাহলে 30 অংশ তার এক্সট্রা কাজ করতো যদি সে 5 দিন থাকতো। আচ্ছা, বি এর 2 দিন পরেই চলে যায়, তাহলে এ হচ্ছে 5 দিন আগে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 5 - 2, তাহলে বি কদিন আগে ছেড়ে চলে যাচ্ছে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 3 × 5 করলে কত, এখানে এগুলো সব যোগ হবে, 3 × 5 করলে 15, তাহলে সে 15 অংশ কাজ করতো যদি সে 3 দিন এক্সট্রা থাকতো আরও বি। তাহলে টোটাল কাজ কত, এখান থেকে যোগ করলে আসে 105, তাহলে এ বি সি তারা একসঙ্গে 105 অংশ কাজ কত দিনে করবে, তাহলে 6, 5, 4, এটা যোগ করলে 9, আর 6 এখানে 15, তাহলে সময় লাগবে হচ্ছে এটা 7, 15, 105, 7 দিন সময় লাগবে। ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত কত, 2:3:4, এই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তাদের অনুপাত। তাহলে আমাদের কি দূরত্ব সেম বলে দিয়েছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। এবার ডি সেম, তার মানে কি এস ভ্যারিজেস 1/t, মানে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, মানে টাইম আর স্পিডের মধ্যে, তাহলে এটা হচ্ছে স্পিড বলে দিয়েছে। টাইমটা কি হবে, 1/2 = 1/3 = 1/4,
এবার ওপরে আমি যদি 12 দিয়ে গুণ করি তাহলে 12/2 মানে 6, 12/3 মানে এখানে হচ্ছে 4, 12/4 মানে হচ্ছে 3। তাহলে অ্যান্সার হবে কত? ডি এর দাগের অ্যান্সার সঠিক। 98 দাগের কোশ্চেনে বলছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 এবং 16 ঘন্টায় ভর্তি করে। এ হচ্ছে 12 ঘন্টায়, বি হচ্ছে 16 ঘন্টায়। তাহলে এদের লসাগু কত? 48। তাহলে 4 × 12 = 48, 3 × 16 = 48। এইবারে বলছে অন্য একটি নল সি চৌবাচ্চাটি 8 ঘন্টায় খালি করে। আচ্ছা, সি এরও লসাগু তাহলে একই আসবে, এখান থেকে 48 আসলো। তাহলে এটা হচ্ছে, এইগুলো হচ্ছে ইনলেট পাইপ মানে ভর্তি করছে, আর এটা হচ্ছে আউটলেট পাইপ সি। তাহলে এখানে হচ্ছে -6, যেহেতু বের করে দিচ্ছে মানে খালি করে দিচ্ছে, তাই জন্য এখানে -6 লিখলাম। যদি 3টি পাইপ একসঙ্গে খোলা থাকে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে? তাহলে এদের টোটালটা যোগ করো। 4 + 3 - 6 মানে এখানে 7 - 6 মানে 1। এদের টোটাল এফিসিয়েন্সি কত? মোট এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে 48/1, এটা সময় লাগছে হচ্ছে তাহলে কত? 48 ঘন্টা। বি এর দাগের অ্যান্সার সঠিক, মানে চৌবাচ্চাটি ভর্তি হতে 48 ঘন্টা সময় লাগবে। নেক্সট 99 দাগের কোশ্চেনে বলছে স্থির জলে একটি মোটর বোটের স্পিড মানে ভি মানে হচ্ছে মোটর বোট ধরে নাও, তাহলে এর স্পিড বলে দিয়েছে 45 কিমি/আওয়ার। যদি মোটর বোটটি স্রোতের অনুকূলে 80 কিমি পথ 1 ঘন্টা 20 মিনিটে যায়, তাহলে হচ্ছে ফার্স্ট আমি অনুকূল বেগটা লিখি। তাহলে অনুকূল বেগ কি? বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড ইকুয়ালস টু অনুকূল স্পিড, এইটাই বলে। এইবারে বলছে 80 কিমি যেতে সময় লাগছে হচ্ছে এত মিনিট, তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে এটা করলে 3, তাহলে 1 × 1 = 3, এদের যদি লসাগু 3 তাহলে 4, তাহলে 4/3 সময় লাগছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, 4/3-তে যাচ্ছে হচ্ছে 80 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তো সেটা আসবে 80/4/3, সেটা আমি এইভাবে লিখলাম। আমি স্পিডটা বের করছি এখানে, তাহলে এখান থেকে 4 দিয়ে কাটলাম, এখানে 20 আসলো, তাহলে 3টা উপরে চলে গেলে 20 × 3 মানে 60 কিমি/আওয়ার। এখানে তাহলে বলছে প্রতিকূলে ওই পথে যেতে বোটটি কত সময় লাগবে? আচ্ছা, প্রতিকূল মানে ভি - ইউ। আচ্ছা, আমি আগে ইউ এর মানটা এখান থেকে বের করে নিই। ভি এর মান বলে দেওয়া হচ্ছে 45, তাহলে ইউ এর মান এখানে কত হবে? ইউ এর মান হচ্ছে 15 হবে, ঠিক আছে, 15। তাহলে এবার তাহলে প্রতিকূল বেগ কত? প্রতিকূল আমরা কীভাবে জানি? বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড। তাহলে 45 হচ্ছে বোটের স্পিড, আর স্রোতের স্পিড পেলাম 15, তাহলে 30 কিমি/আওয়ার এটা হচ্ছে প্রতিকূল বেগ বোটের। এবার ওই পথ মানে 80 কিমি পথ যেতে সময় লাগবে কত? এইটা হচ্ছে এত আওয়ার ইনটু যদি আমি এটা সময় লাগবে প্রতিকূল বেগে সময় লাগবে হচ্ছে 80/30 আওয়ার, আর এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে, আচ্ছা মিনিটে কনভার্ট করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এইটা আসছে, এইটা কেটে গেল, তাহলে 8/3। এবার হচ্ছে এখানে 3 × 2 = 6, তাহলে এখানে 2 আসলো, 2/3। এবার 60 দিয়ে গুণ করো, তাহলে এখানে 20, তাহলে 2 আওয়ার 40 মিনিট, 2 আওয়ার 40 মিনিট। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। 100 দাগের কোশ্চেনে বলছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল 72 বর্গমিটার বৃদ্ধিপ্রাপ্ত হয়, ক্ষেত্রফলটির প্রস্থ কত? তাহলে দৈর্ঘ্য যদি আমি এল ধরি আর প্রস্থ হচ্ছে বি, তাহলে তাদের
ক্ষেত্রফল কত হবে এল বি। এবারে বলছে যে 8% মানে 8 মিটার যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় তাহলে এল প্লাস 8 এইটা, আর হচ্ছে বি যেমন ছিল তেমন, মানে প্রস্থ তো সেম। এবার তাহলে ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রেও এল প্লাস 8 ইন্টু বি। এবারে বলেছে এল বি, এটা গুণ করে দিচ্ছি, এল বি মাইনাস প্লাস 8 বি, আর এখান থেকে এইটা মাইনাস এল বি ইকুয়ালস টু কত, ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে এদের মানে বৃদ্ধি পেয়েছে 72। তাহলে এখান থেকে এইটা কেটে গেল, তাহলে 8b ইকুয়ালস টু 72, তাহলে 8 নং 72, তাহলে b ইকুয়ালস টু 9 মিটার। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।